আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার আফগানিস্তান সীমান্তে সামরিক মহড়ার প্রস্তুতি রাশিয়ার। ইসরায়েলি কারাগারে বিদ্যুৎ স্পৃষ্ট ও পিটিয়ে ফিলিস্তিনিকে হত্যা। ইমরান খানের ফোন হ্যাকে জড়িত ভারত। বিস্তারিত খবরে জানবেন ওমান সাগর দিয়ে তেল রপ্তানির পাইপলাইন উদ্বোধন করলেন প্রেসিডেন্ট রুহানি। ডেল্টার বিরুদ্ধে কার্যকর ফাইজার অ্যাস্ট্রাজেনেকার টিকা। করোনার ভয়ে স্বেচ্ছাবন্দিত্ব 15 মাস পর উদ্ধার। সবশেষে জানবেন মিয়ানমারের সেনাবাহিনীর ভয়ে জঙ্গলে সন্তান জন্ম দিচ্ছেন নারীরা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এবার আফগান সীমান্তে সামরিক মহড়ার প্রস্তুতি রাশিয়ার। মার্কিন সেনা সরতেই আফগানিস্তানে তুমুল লড়াই শুরু করেছে তালেবান। দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করেছে জিহাদি এই সংগঠনটি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আফগান সরকারি বাহিনীর বহু সৈনিক প্রাণ বাঁচাতে তাজিকিস্তান ও উজবেকিস্তানে পালিয়ে আশ্রয় নিচ্ছে। এমন পরিস্থিতিতে এবার আফগানিস্তান সীমান্তে উজবেকিস্তান ও তাজিকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ বিদেশ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত আফগান সীমান্ত লাগোয়া তাজিকিস্তানের খারব মাইদন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কাছে মহড়া চালাবে রাশিয়া, উজবেকিস্তান ও তাজিকিস্তানের সেনারা। রুশ সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডার আলেকজান্ডার লাপিন জানান, হঠাৎ সীমান্তের অপার থেকে সশস্ত্র হানাদার বাহিনী হামলা চালালে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা হবে সেই কৌশল ঝালিয়ে নিতেই এই মহড়া। বিশ্লেষকদের মতে তাজিকিস্তান ও উজবেকিস্তান লাগোয়া বেশ কিছু বর্ডার পোস্ট দখল করেছে তালেবান। সামরিক শক্তির হিসেবে ওই দুই দেশের মিলিত বাহিনীর চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি, ফলে যে কোনো মুহূর্তে আফগানিস্তান থেকে যুদ্ধের দাবানল এই দুই দেশে ছড়িয়ে পড়তে পারে। আর তেমন হলে রীতিমতো বিপাকে পড়বে রাশিয়া, কারণ মস্কোর প্রতিপত্তি থাকা মধ্য এশিয়ার এই দেশগুলিতে তালেবান শিকড় ছড়ালে রুশ ভূখণ্ডে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই আফগান সীমান্তের বাইরে তালেবানের উত্থান পুতিন প্রশাসনের চিন্তার কারণ হয়ে উঠবে। ইসরায়েলি কারাগারে বিদ্যুৎ স্পৃষ্ট ও পিটিয়ে ফিলিস্তিনিকে হত্যা। ইসরায়েলের কারাগারে বিদ্যুৎ স্পৃষ্ট করে ও পিটিয়ে আব্দুল আল খাদিব নামে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে ওই ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ করেন। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল মস্কিবিয়ে ইসরায়েলি বন্দি শিবিরে জিজ্ঞাসাবাদের নামে আব্দুল আল খাদিবকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত স্বজনরা জানিয়েছেন, অন্য বন্দীদের সামনে তাকে ইলেকট্রিক শক দিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ কর্মকর্তারা। প্যালেস্টাইনিয়ান প্রিজনার সোসাইটি নামে একটি এনজিওর মুখপাত্র আমানি সারানে জানান, নিহতের দেহে ইলেকট্রিক শক ও পিটিয়ে জখম করার স্পষ্ট চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশাপাশি তাদের এনজিও ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেছে। ইমরান খানের ফোন হ্যাকে জড়িত ভারত। ইসরায়েলের সংবাদ সংস্থা হারেস সোমবার জানিয়েছে যে ভারত ইসরায়েলের স্পাইওয়্যার প্রতিষ্ঠান এনএসওর মাধ্যমে তাদের হ্যাকিং সফটওয়্যারের পেগাসাস দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যবহৃত একটি ফোনকে টার্গেট করেছিল। এতে আরও বলা হয়েছে যে বেশ কয়েকজন পাকিস্তানি কর্মকর্তা, কাশ্মীরি মুক্তিযোদ্ধা, ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সুপ্রিম কোর্টের বিচারক সহ অনেকেই টার্গেট হিসেবে দেওয়া হয় পেগাসাসকে। এর আগে ফরাসি সংবাদপত্র লে মন্ডে রবিবার দাবি করেছিল, ভারতের টার্গেটের তালিকায় ভারতে নিযুক্ত চীন এবং ইরানের কূটনীতিবিদদের নামও। তাছাড়া ভারতে নিযুক্ত বহু সৌদি, নেপাল, আফগান কূটনীতিবিদদের ফোনও হ্যাক হয়ে থাকতে পারে বলে দাবি করা হয়। একই সাথে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয় যে দিল্লিতে অবস্থিত মার্কিন সিডিসির 2 কর্মকর্তা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ভারতীয় প্রধান হ্যারি মেননের নামও রয়েছে তালিকায়। সংবাদ সংস্থাটি দাবি করেছে যে পেগাসাসের ক্লায়েন্ট হিসেবে তালিকাভুক্ত 10টি দেশের মধ্যে ভারত ছিল। এরপর পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দাবি করা হয় যে স্পাইওয়্যারের মাধ্যমে পাকিস্তানের মন্ত্রিপরিষদের সদস্যদের ফোন আলাপ এবং বার্তাগুলিতে আড়ি পাতার চেষ্টা করেছে, যা পাকিস্তানকে তার মন্ত্রীদের জন্য নতুন সফটওয়্যার তৈরি করতে প্ররোচিত করেছে। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এতে উদ্বেগ প্রকাশ করে বলেন, মোদী সরকারের অনৈতিক নীতিগুলো ভারত ও এই অঞ্চলকে বিপজ্জনকভাবে মেরুকৃত করেছে। তদন্তভিত্তিক সংবাদ ভারতীয় ওয়েবসাইট দ্য ওয়ার জানায় যে মোদী সরকার এই আড়ি পাতার তালিকায় ভারতের সরকারি মন্ত্রী, বিরোধী রাজনীতিবিদ, সাংবাদিক, বিজ্ঞানী ও আন্দোলন কর্মীরা সহ ভারতের ব্যবহৃত 300-র বেশি মোবাইল ফোন নম্বরও রয়েছে।
ওমান সাগর দিয়ে তেল রপ্তানির পাইপলাইন উদ্বোধন করলেন প্রেসিডেন্ট রুহানি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বৃহস্পতিবার 53,000 বিলিয়ন তুমান অর্থ ব্যয়ে নির্মিত একটি বিশাল তেল পাইপলাইন প্রকল্প উদ্বোধন করেছেন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এড়িয়ে অপরিশোধিত তেল রপ্তানি করার জন্য এই পাইপলাইন উদ্বোধন করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে হরমুজগান প্রদেশের গুরেহ অঞ্চল থেকে ওমান সাগর তীরবর্তী জাক্স বন্দর পর্যন্ত প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠানো যাবে। ইরানের খার্ক দ্বীপের টার্মিনাল থেকে তেলের একটি বড় অংশ এখন ওমান সাগরের ওই টার্মিনাল দিয়ে রপ্তানি হবে। প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিশাল প্রকল্প উদ্বোধন করে বলেন, যারা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের উন্নয়ন আটকে রাখতে চেয়েছিল, এই প্রকল্প বাস্তবায়ন করে তাদের সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হয়েছে। তিনি এই পাইপলাইন প্রকল্পের উদ্বোধনকে ইরানের ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, যতই দিন যাবে ততই এই প্রকল্পের গুরুত্ব সবাই উপলব্ধি করবে। ডেল্টার বিরুদ্ধে কার্যকর ফাইজার অ্যাস্ট্রাজেনেকার টিকা। করোনা ভাইরাসের ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজার বায়োএনটেক বা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার 2 ডোজই সক্ষম, অর্থাৎ এই দুটি টিকার যে কোনো একটি 2 ডোজ নিলেই তার ডেল্টা ধরন রুখতে সক্ষম। পাবলিক হেলথ ইংল্যান্ডের সাম্প্রতিক গবেষণায় এই তথ্য জানা গেছে। ব্রিটেন ভিত্তিক চিকিৎসা সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এই গবেষণা প্রকাশিত হয়েছে। PHE এর গবেষকরা বলছেন, চলতি বছরের মে মাসে করোনা ও এর পরবর্তী ধরনের বিরুদ্ধে প্রচলিত টিকার কার্যকারিতা নিয়ে যে নিবন্ধ প্রকাশিত হয়েছিল এই গবেষণা প্রতিবেদন সেটারই দ্বিতীয় পর্ব। তারা বলছে, ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম ডোজ ডেল্টার বিরুদ্ধে 33% কার্যকর, আর দ্বিতীয় ডোজের পর ডেল্টা থেকে 88% সুরক্ষা লাভ করেন টিকা গ্রহীতা। অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ ডেল্টার বিরুদ্ধে 30% প্রতিরোধ গড়ে তোলে, আর দ্বিতীয় ডোজের পর 67% কার্যকারিতা দেয় এই টিকা। করোনার ভয়ে স্বেচ্ছাবন্দিত্ব 15 মাস পর উদ্ধার। করোনা বিশ্ববাসীকে মুখোমুখি করেছে অনেক ধরনের পরিস্থিতির। এর কিছু কিছু এতই মর্মান্তিক যে যারা এসবের সম্মুখীন হয়েছেন তারা সেই স্মৃতি ইচ্ছা করলেও ভুলে যেতে পারছেন না। আবার অনেকের কাছে এই বিষয়গুলো এমন ভীতিজনকভাবে মনে গেঁথে গিয়েছে যে ইচ্ছা করলেও তা তাড়াতে পারছেন না। ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাতালি গ্রামের একটি পরিবার এমনই পরিস্থিতির মুখে পড়েছিলেন। করোনা ভীতি তাদের উপর এমনভাবে চেপে বসেছিল যে নিজেদেরকে পুরোপুরি গৃহবন্দী করে রেখেছিলেন তারা। ওই পরিবারের 5 জনের 3 জন গত 15 মাস ধরে ঘরের বাইরে পা রাখেননি একটিবারের জন্য। সম্পর্কে তারা মা মেয়ে। দীর্ঘদিন এভাবে থাকার ফলে তারা অপুষ্টিতে ভুগতে শুরু করেন। এই অবস্থায় গত সোমবার খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের সুপার প্রভাকর রাও জানিয়েছেন, বন্দি থাকা ওই 3 নারীর শরীরে ভিটামিন ডি ও বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিয়েছে। একই সাথে হিমোগ্লোবিনও অত্যাধিক মাত্রায় নেমে গিয়েছে। পাশাপাশি মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন ওই মা মেয়ে। মিয়ানমারের সেনাবাহিনীর ভয়ে জঙ্গলে সন্তান জন্ম দিচ্ছেন নারীরা। মিয়ানমারের সেনাবাহিনীর ভয়ে গর্ভবতী নারীরা জঙ্গলে আশ্রয় নিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন। মিয়ানমারের সেনাবাহিনী ও গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে তাদেরকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এদিকে তীব্র সংঘাতের কারণে মিয়ানমারের স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিভিন্ন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনাবাহিনী ও গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাতের কারণে দেশটির অনেক রাজ্যের গর্ভবতী নারীরা জঙ্গলে আশ্রয় নিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে সন্তান জন্ম দিচ্ছেন। মিয়ানমারের যুদ্ধ কবলিত এসব রাজ্যের নারী ও পুরুষরা দেশটির সেনাবাহিনীর ভয়ে এখন পাহাড় ও বনাঞ্চলে পালিয়ে বেড়াচ্ছেন। এসব পলায়ন পর মিয়ানমারের নাগরিকদের সাথে গর্ভবতী নারীরাও রয়েছেন, কারণ মিয়ানমারের যুদ্ধ কবলিত এসব রাজ্যের শহর ও গ্রামে ভারী যুদ্ধাস্ত্র যেমন গ্রেনেড, আরপিজি, আর্টিলারি ও মেশিনগান দিয়ে হামলা করা হচ্ছে। অনেক সময় এসব দুর্গম এলাকাগুলোতেও আর্টিলারি হামলা হচ্ছে, বিভিন্ন যুদ্ধাস্ত্রের গুলি চলে আসছে। যে কোনো সময় মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নিহত হওয়া ও গ্রেপ্তারের আতঙ্ক রয়েছে। গর্ভবতী নারী ও শিশুরাও এমন যুদ্ধ পরিস্থিতির শিকার হচ্ছেন। মিয়ানমারের সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে আসা এসব গর্ভবতী নারীরা বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় বাঁশ আর ত্রিফলের তৈরি জীর্ণ কুঠিরের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে সন্তান জন্ম দিচ্ছেন। তারা কোনো ভালো ডাক্তার ও নার্সের সাহায্য পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে ওই গর্ভবতী নারীরা অনভিজ্ঞ গ্রামের ধাত্রী ও নার্সের শরণাপন্ন হচ্ছেন। মিয়ানমারে গর্ভবতী নারীরা বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী ও ঔষধের তীব্র অভাবে আছেন। এসব কারণে গর্ভবতী নারী, সদ্য জন্মানো শিশু, প্রসূতি নারীরাও মারা যাচ্ছেন।